দর্শক স্বাগত জানাচ্ছি এসএমসি ওরসালাইন এন মুক্তমত অনুষ্ঠানে। এটিএন বাংলা স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি মানস ঘোষ। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ ছাড়াও দেশের এবং দেশের বাইরের বিভিন্ন প্রসঙ্গ আলোচনায় নিয়ে আসি। আজকে মূলত আমরা তিনটি অংশে এই আলোচনাটি করব। প্রথম অংশে আমরা কথা বলার চেষ্টা করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের 12 বছর ভালো মন্দ একটা বিশ্লেষণের চেষ্টা থাকবে প্রথম আলোচনায়। দ্বিতীয় অংশে আমরা বোঝার চেষ্টা করব এই 12 বছরে বিএনপি কেমন ছিল, কি ছিল তাদের ভূমিকা দেশীয় রাজনীতির প্রেক্ষাপটে বা জনকল্যাণে। এর পরবর্তী অংশে আমরা কথা বলার চেষ্টা করব যুক্তরাষ্ট্রের বর্তমান যে পরিস্থিতি, সাম্প্রতিক যে ঘটনা আমরা দেখলাম যে কংগ্রেসে ট্রাম্প সমর্থকদের সহিংস হামলা এবং তার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে আমাদের সঙ্গে ওই আলোচনায় যুক্ত হবেন যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির প্রফেসর আলী রিয়াজ। আর আমাদের আজকের এই অনুষ্ঠানে মূল স্টুডিওতে দুজন অতিথি আছেন। কথা বলবেন দেলোয়ার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং রয়েছেন শেখ রবিউল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। আমরা আলোচনায় সরাসরি যেতে চাই। দেলোয়ার হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা জানি যে আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দলের বড় দায়িত্বে রয়েছেন, কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের চেয়ে অনেক বড় একটি ভূমিকা, তার নেতৃত্ব, তার জায়গা এবং একটানা 12 বছর দেশ শাসন, একটি ইতিহাস, একটি রেকর্ড। ছোট্ট করে আপনার কাছ থেকে শুরুতে একটু মূল্যায়ন শুনে আসবো। এটিএন বাংলার সমস্ত দর্শক শ্রোতা যারা সেটের সামনে এই মুহূর্তে শুনছেন, আপনাদেরকেও জননেত্রী শেখ হাসিনা যে এক যুগ পূর্তি করলেন রাষ্ট্রীয় শাসনকার্য পরিচালনা, বিশেষ করে রাষ্ট্রীয় সেবা, সে সেবা দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ তাকে এই সুযোগ দিয়েছে। সুযোগ দেওয়ার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে যে 3 বার রাষ্ট্রসেবার যে সুযোগ দিয়েছেন, মানুষকে সুযোগ দিয়েছেন, সেই ক্ষেত্রে শ্রদ্ধা করে এই দেশের মানুষকে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই দায়িত্ব পেয়ে দেশের মানুষ তাকে এই দেশ সেবার সুযোগ দেওয়ার জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে যে অঙ্গীকার করেছিলেন যে জাতির পিতা যদি জীবিত থাকতেন অথবা তিনি যেই স্বপ্নগুলি দেখতেন এই দেশকে নিয়ে, তার অবর্তমানে তার নীতি আদর্শ অনুসরণ করে আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার পথ চলা। যিনি প্রধানমন্ত্রী তিনি আমাদের দলের সভাপতি। সেক্ষেত্রে দুটি জায়গায় তিনি অত্যন্ত নৈপুণ্যতার সাথে, দক্ষতার সাথে সংগঠনকে পরিচালনা করেন, পাশাপাশি রাষ্ট্রকে পরিচালনা করেন। রাষ্ট্র পরিচালনার যদি সরকারের ধারাবাহিকতা থাকে, সেই ক্ষেত্রে একটি সরকারের যে সদিচ্ছা দেশের জন্য, দেশের মানুষের জন্য, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন দেশের সাথে যে বিভিন্ন রাষ্ট্রের যে সম্পর্ক, আন্তর্জাতিক সংস্থার সাথে যেই সম্পর্ক, বিশ্বের কিছু কমন সমস্যা রয়েছে, সেই সমস্যাকে অ্যাড্রেস করা, এই সবগুলি জায়গায় কিন্তু জননেত্রী শেখ হাসিনা দেশে বিদেশে আন্তর্জাতিক অঙ্গনে দক্ষতার সাথে এই এক যুগ দায়িত্ব পালন করেছেন। দেশের ক্ষেত্রে আপনি বিভিন্ন ইন্ডিকেটর, হয়তো আপনার একটি প্রোগ্রামে যদি আমাদের যে কোনো একজন নেতৃবৃন্দকে সুযোগ দেন অথবা আপনাদের পেশার যে কোনো মানুষকে সুযোগ দেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে আমাদের তালিকাটা সেটা লম্বা। যদি মোটা দাগে বলি, প্রতিটি সেক্টরে মানুষের বেসিক নিডস থেকে শুরু করে উচ্চাভিলাষী কোনো প্রোগ্রাম, যেটি আমাদের যে স্বপ্ন দেখানো প্রোগ্রাম, যে ডিজিটাল বাংলাদেশ, যেই স্বপ্ন ছিল এক সময়, এখন এটি আমাদের কাছে ডাল ভাতের মতো মনে হয়, এই পর্যায়ে নিয়ে আসছে। সেক্ষেত্রে এরকম কিছু উচ্চাভিলাষী প্রোগ্রাম, উচ্চাভিলাষী কর্মসূচি বাংলাদেশের মানুষের জীবনযাত্রা এবং যে সুযোগ সুবিধার যে প্রেক্ষাপট তৈরি করা। বাংলাদেশ একটি, আমরা শুধু এক কথা বলি, মধ্যমায়ের দেশ। সেটি হচ্ছে সামগ্রিকভাবে বিভিন্ন সেক্টরের, বিভিন্ন মন্ত্রণালয়ের যে অংশগ্রহণমূলক কাজ, সেটিকে জননেত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে একটি মধ্যমায়ের দেশে পরিণত করেছেন। তাহলে একটি মধ্যমায়ের দেশ হতে গেলে বিভিন্ন সেক্টরে যে ডেভেলপমেন্ট দরকার, আমি হয়তো চোখে কয়েকটি দেখাতে পারবো।
অনেক কিছুই আছে, আপনি ফলাফলটা পরে দেখতে পারবেন যে সেটি হচ্ছে আমাদের এই ডিজিটাল বাংলাদেশের মতো। আমরা মোটা দাগে যেটি বলি প্রতিটি সেক্টরে, আমরা ঢাকা শহরে যদি আমি বাংলা মোটরে থাকি, যে সেই ক্ষেত্রে বাংলা মোটর মোড় থেকে আমার বাসার পাশে একজন ভদ্রলোক থাকেন, তার 2টি বাচ্চা রয়েছে, একজন নটরডেম কলেজে পড়েন, একজন আইডিয়াল স্কুলে পড়েন, বোনটি তার ছোট। প্রতিদিন যখন এখান দিয়ে যায় তখন বিড়ম্বনা তো অবশ্যই রয়েছে যে বাংলা মোটর মোড় দিয়ে মেট্রো রেল যাবে, এখানে ধুলাবালুর যেমন সংকট রয়েছে, স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে, পাশাপাশি অনেক কষ্ট, যানজট রয়েছে, এটি আমরা স্বীকার করি। কিন্তু ওই স্কুলগামী ছাত্রের যে মন্তব্য হচ্ছে যে আপনি তো আওয়ামী লীগের নেতা, এখানে থাকেন, আমাদের এখানে যদি একটি স্টেশন হয়, হয়তো যেদিন বাবার গাড়িটা থাকে না, আমাদের একটা গাড়ি, সেদিন আমরা 2 ভাই বোন এই মেট্রো রেলে করে আমাদের কলেজের ওখানে গিয়ে থামবে। সেই ক্ষেত্রে এই ছোট্ট একটি স্কুলের বাচ্চার মধ্যে কিন্তু একটা বোধ এসেছে যে আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি অল্প সময়ের মধ্যে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা স্বপ্ন তৈরি করতে পেরেছেন, মানুষের মধ্যে জাগরণ নিয়ে আসতে পেরেছেন। বিশেষ করে এই জেনারেশনের মধ্যে একটি স্বপ্নময়, সাফল্যময়, একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হবে, সেই বিশ্বাসটি জননেত্রী শেখ হাসিনা আমি রাজনৈতিক, মানুষের কাছে দিতে পেরেছেন। পররাষ্ট্রনীতি সবগুলো প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। শেখ রবিউল, বিরোধী দল বিএনপির সমালোচনার জায়গা নিশ্চয়ই থাকবে, তারপরও ব্যক্তি রাজনীতি করেন দীর্ঘদিন ধরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই 12 বছরের শাসনামলের বিশ্লেষণটুকু শুনবো ছোট্ট করে আপনি। মাননীয় প্রধানমন্ত্রী গত 12 বছর ধরে আওয়ামী লীগ সরকারের নেতৃত্ব দিচ্ছেন। আমার কাছে মনে হয়েছে যে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক যে ইতিহাস, সেই 49 সাল থেকে এই পর্যন্ত যদি আমরা ধরি, তার মধ্যে আওয়ামী লীগের মহত্ব, আওয়ামী লীগের গুরুত্ব এবং আওয়ামী লীগের গ্রহণযোগ্যতাকে তিনি প্রশ্নবিদ্ধ জায়গায় নিয়ে গিয়েছেন। কারণ যে লক্ষ্যে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছেন। এবং ব্যাপারটা হচ্ছে, স্বাধীনতার আগে আমাদের যে দাবিগুলি ছিল সেটা আবার এই সরকারের কাছেই করতে হচ্ছে। আমাদের সেই গণতন্ত্র, আমাদের রাজনীতি, আমাদের গণমানুষের রাষ্ট্রের অধিকার, আমাদের সুশাসন এবং ক্রমাগতভাবে রাষ্ট্রের যারা নাগরিক, রাষ্ট্রের যারা মালিক, তারা রাষ্ট্র ব্যবস্থাপনার থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে কালো অধ্যায় বলতে পারেন, এবং বাংলাদেশের স্বাধীনতার যে মূল মন্ত্র আমাদের ছিল তার সম্পূর্ণ স্খলন বলতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মতো একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে তার যে সহজাত চরিত্র, অর্থাৎ আওয়ামী লীগ একটা সময় মানুষ বলতো একটা গণতন্ত্র মনা রাজনৈতিক দল, একটা প্রগতিশীল রাজনৈতিক দল, একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল এবং একটা প্রাচীনতম রাজনৈতিক দল, সেটি মানুষ আর বিশ্বাস করছে না। কারণ এই দলটি ক্ষমতালোভী হয়ে গিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই হয়েছে। এটা খুব দুঃখের এবং কষ্টের। আওয়ামী লীগ কী করছে? জনগণের উপর নির্ভর করছে না। আওয়ামী লীগ অন্য দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে সাহস পাচ্ছে না। একটা ক্রেডিবল নির্বাচন আয়োজন করতে ভয় পাচ্ছে, অংশ নিতে ভয় পাচ্ছে। সেটি তো আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা মানুষের ছিল না, তাই তো? মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেটি হয়েছে। উনি হয়তো আওয়ামী লীগকে 12 বছর ক্ষমতায় রেখেছেন, কিন্তু 12 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও রাজনৈতিক দল হিসেবে সে পতিত হয়েছে। তার গর্বের জায়গাগুলি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে গণমানুষের কাছে। অতএব আওয়ামী লীগের জন্য এই 12 বছর ক্ষমতা এনজয়ের বছর হতে পারে, উপভোগের বছর হতে পারে, এক যুগ, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কিন্তু এটা একটা পতনের যুগও আপনি বলতে পারেন, আদর্শিক স্খলনের যুগও আপনি বলতে পারেন। যেমন ধরেন, রাষ্ট্র ব্যবস্থাপনায় একদলীয় শাসন, একদলীয় রাজনীতি কায়েম করতে চাচ্ছেন। ভোট ব্যবস্থাপনার মধ্যে আপনি রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করছেন, তাই তো? এবং এখন মানুষ ভোট বিমুখ হয়ে যাচ্ছে, অর্থাৎ সে আর রাষ্ট্র ব্যবস্থাপনায় নিজেকে অংশগ্রহণ করার আগ্রহ হারিয়েছে, উৎসাহ হারিয়েছে এবং ক্রমান্বয়ে স্বাধীন দেশে সে পরাধীনের মতো রয়েছে। কারণ রাষ্ট্রের তার মালিকানা প্রতিষ্ঠিত হচ্ছে না, ঠিক আছে? গণরায় উপেক্ষা করা হচ্ছে এবং গণরায় প্রকাশ করারও সুযোগ নেই, প্রদান করারও সুযোগ নেই, এই জায়গা নিয়ে গিয়েছেন। এবং আওয়ামী লীগকে পাশাপাশি দুর্বৃত্ত এবং দুর্নীতিবাজদের সংগঠনে পরিণত করেছেন। আপনি যদি বিগত দিনে দেখেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসগুলি দেখেন, যেগুলি গণমাধ্যমে এসেছে সে তো ভয়ঙ্কর। আর গণমাধ্যমে যা আসেনি সেটা যদি আপনি খোঁজ নেন, অনুসন্ধানী রিপোর্ট করে দেখবেন যে দেশে একটা লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, দেশটা দুর্বৃত্তদের হাতে চলে গিয়েছে। আজকে দেলোয়ার ভাইরা যারা ছাত্রলীগের রাজনীতি করে আসছেন, কতটুকু রাজনীতি করছেন দেলোয়ার ভাই ভালো বলতে পারবেন, কিন্তু আমরা দেখছি
যে আওয়ামী লীগের এখন নেতা নির্বাচিত হচ্ছে অথবা মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছে ওই বিকেএমই থেকে আসা, ওই বিজিএমই থেকে আসা, ওই এফবিসিসিআইয়ের সেই দুর্বৃত্ত শ্রেণী, অর্থাৎ গণমানুষের রাজনীতির মধ্যে কিন্তু আওয়ামী লীগ আর নাই। আওয়ামী লীগ গণমানুষকে এখন কি করছে, ডিপ্রাইভ করে বৃত্ত শ্রেণীকে লালন করছে, ক্ষমতাবানদের লালন করছে, লালন করে তারা ক্ষমতার মেয়াদ বাড়াতে অথবা ক্রমাগতভাবে ক্ষমতার থাকার লালসা তাদেরকে গ্রাস করেছে। এটা কিন্তু জাতির জন্য খুব ক্ষতিকর। অর্থাৎ আপনি হয়তো বলবেন কিছু সূচকের কথা বলবেন, যেমন দেলোয়ার ভাই মধ্যম আয়ের দেশ বানিয়ে ফেলেন। বাংলাদেশ কি মধ্যম আয়ের দেশ হয়েছে? বাংলাদেশ নিম্ন আয়ের দেশ ছিল, নিম্ন থেকে নিম্ন মধ্য আয়ের দেশের মধ্যে আছে, তাও ট্রায়ালে আছে 2024 সাল পর্যন্ত। 2024-এ গিয়ে ডিসাইডেড হবে যে নিম্ন মধ্য আয়ের দেশ থাকবে কি না। মধ্য আয়ের দেশ তো আরও পরের ব্যাপার। কিন্তু দেলোয়ার ভাইরা রাজনৈতিকভাবে বলছেন, এবং যারা জনমত উপেক্ষা করে ক্ষমতায় থাকে তারা এভাবেই বলে, পৃথিবীতে তাদের ইতিহাসও তাই। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে গত 12 বছর তো বাংলাদেশ পিছিয়ে যাওয়ার কথা ছিল না। কিছু সূচক আমাদের ভালো হয়েছে, সেখানে সরকারের অবদান কি নাকি গণমানুষের অধিকার মানে অবদান, 16 কোটি পরিশ্রমের মানুষের অবদান, দেশপ্রেমী মানুষের অবদান। সরকারি ব্যবস্থাপনা বিভিন্ন প্রতিষ্ঠানে তো আমরা কি দেখছি, করাপশন দেখছি, এবং তার আকার ধরন আপনি যদি দেখেন ভয়াবহ চিত্র। বাংলাদেশে তো সেটা এই সাহস তো বাঙালির একসময় ছিল না এইভাবে করাপশন করার, কিন্তু আওয়ামী লীগের ছত্রছায়ায় সেটা হয়েছে, এই সরকারের অধীনে সেটা হয়েছে, এবং এই সরকারের সুবিধাভোগীরা সেটা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী সেটা রোধ করতে পারেননি। হ্যাঁ, আপনি বলবেন 2-4 জনের দৃষ্টান্ত আছে ধরেছে, কিন্তু সেটাই কি যথেষ্ট? আবার সেটা কি না ধরে মাননীয় প্রধানমন্ত্রীর বিকল্প কোনো উপায় ছিল না। অর্থাৎ তার মানে একটা ভুলে ভরা সময়, দুর্বৃত্তায়নের কবলে থাকা, গণমানুষের রাজনীতি থেকে বেরিয়ে আসা এবং সংগঠন হিসেবে একটা অবস্থানগত দিক পরিবর্তন হয়েছে এই সময়ের মধ্যে। আমি দেলোয়ার ভাইয়ের কাছ থেকে নিশ্চয়ই শুনবো এই প্রসঙ্গে। তার আগে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দর্শক আমরা দেখে আসি। এই সংক্রান্ত একটি রিপোর্ট দেখে আছি, তার 12 বছরের মূল্যায়ন কিভাবে করা হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর খুনিরা পেয়েছে শাস্তি, শান্তিপূর্ণ সমাধান হয়েছে সীমান্ত সমস্যার, বিনিময় হয়েছে যুগ যুগ ধরে ঝুলে থাকা ছিটমহল। জয় হয়েছে বাংলাদেশের সমান সুনীল সমুদ্র সীমা, দ্বার খুলেছে সম্ভাবনাময় ব্লু ইকোনমির। এমন হাজারটা উদাহরণ এখন জাতির সামনে। গত এক যুগের এই অগ্রযাত্রার সকল আলোচনার কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলা হচ্ছে তার সাহসী নেতৃত্ব আর কৌশলী অবস্থানের কারণেই বিশ্ব দরবারে বাংলাদেশ নতুন পরিচয় পাচ্ছে। শত বাধা পায়ে মারিয়ে কঠিন মনোবল নিয়ে তিনি এগোচ্ছেন বাংলাদেশকে নিয়ে। এক দশক আগে বাংলাদেশের চাইতে পাকিস্তানের অর্থনীতি $6,000 কোটি বেশি ছিল, আর আজ সেই একই ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সামনে দাঁড়িয়ে শুধু অর্থনীতিতে না, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা, খাদ্য স্বয়ংসম্পূর্ণতায় পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বাংলাদেশ কোথাও টপকাচ্ছে, কোথাও বা জানাচ্ছে চ্যালেঞ্জ। সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনাকে মূল্যায়ন করা হচ্ছে আপোষহীন নেতা হিসেবে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি কমাতে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেয় বিশ্ব নেতাদের বিশেষ স্বীকৃতিও পাচ্ছে বাংলাদেশ। অথচ মাত্র 12 বছর আগে দিন বদলের অঙ্গীকার করে শেখ হাসিনা যখন দায়িত্ব নেন, বিশ্ব দরবারে বাংলাদেশ তখন পেছন সারির দুর্বল একটি দেশ। জঙ্গি আর আন্তর্জাতিক সন্ত্রাসীদের অভয়ারণ্য, অবকাঠামোয় ছিল বড় ঘাটতি, লেজে গোবরে ছিল অর্থনীতি। তারপরই অনেকটা জাদুর মতো বিস্ময়কর ভাবে পাল্টাতে থাকে সবকিছু। বিদ্যুৎ উৎপাদন বেড়ে যাওয়ায় সমৃদ্ধ হয় শিল্প উৎপাদন, মুক্তি মেলে লোডশেডিং থেকে, ডিজিটাল বাংলাদেশে খুলে যায় তথ্য প্রযুক্তির দ্বার। কৃষিতে একের পর এক বাম্পার ফলনে বাংলাদেশ পরিণত হয় খাদ্য উদ্বৃত্তের দেশে। দ্রুত এবং ধারাবাহিক প্রবৃত্তিতে অর্থনৈতিক সফলতায় উন্নত দেশগুলোর মনোযোগে আসে বাংলাদেশ, আর এসবেই মনোবল বাড়ে দেশের মানুষের।
বাংলাদেশের আস্থার একমাত্র প্রতীক হয়ে দাঁড়ান শেখ হাসিনা। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা। সাফল্যের খবরই, এবং এটি আসলে তার শাসনামলের ব্যক্তি শেখ হাসিনাকে মূল্যায়ন করার একটি চেষ্টা হয়েছে। তার সাফল্যগুলোকে ধরে বলা হচ্ছে যে বাংলাদেশকে একটি চিন্তার জায়গা থেকে তিনি একটি উঁচু এমন একটি জায়গায় নিয়ে গেছেন যেটি বাংলাদেশ কখনো চিন্তা করেনি। বা এক দশক আগেও যে পাকিস্তানের অর্থনীতি ছিল তার দ্বিগুণেরও বেশি হয়ে দাঁড়িয়েছে এখন বাংলাদেশের অর্থনীতি, সেটি তো ছুঁয়েছেই, পিছনে ফেলেছে। এবং এখন আইএমএফ যেটি বলছে যে আইএমএফের সবশেষ প্রতিবেদন বলা হচ্ছে যে অন্তত ভারতের জনগণের চেয়েও কম করে হলেও $11 বেশি আয় হবে বাংলাদেশের মানুষের এবছর। এটি যদিও একটি প্রক্ষেপণ, কিন্তু তারপরে এটি এই জায়গায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। কিন্তু তারপরও শেখ রবিউল যেমনটা বললেন, রাজনীতিটা কোথায়, বাংলাদেশের রাজনীতি কোথায় আছে, বাংলাদেশের গণতন্ত্রের যে জায়গাটি নিয়ে প্রশ্ন কেন বারবার তোলা হয়। দেলোয়ার হোসেন, আপনার কাছেই আসবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের অনেক সাফল্য, অনেক কথা, আপনারা নিজেরাও অনেক কিছু বলতে পারবেন, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ কোথায়? তার রাজনীতি নিয়ে যে প্রশ্নটি শেখ রবিউল তুললেন যে আজকে গণমানুষের দল আওয়ামী লীগ সেটি নেই, তার জবাব শুনবো আপনার কাছে। সময় স্বল্পতার কারণে হয়তো আপনি এই প্রতিবেদনটি যত বড় হওয়ার কথা সেটি আপনি করতে পারেননি। প্রতি অনুষ্ঠানে একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, সেদিক থেকে বিবেচনা করে আমি আপনার সাথে একটু অ্যাড করি, যেহেতু রবিউল ভাই প্রশ্ন তুলেছেন কোনো ব্যাপারে, যে আমাদের যে বিমানবন্দর, সেই বিমানবন্দরের সম্প্রসারণ হচ্ছে, আমাদের আরও যেগুলা ডোমেস্টিক এয়ারপোর্ট রয়েছে সেটি শ্রীবৃদ্ধি হচ্ছে। 12 বছরে 12টি ড্রিমলাইনার সংযুক্ত হয়েছে। সাবমেরিন যুদ্ধ বিমান, দেশের সামরিক শক্তি, আমি সমুদ্র সীমা জয় করেছি, তার সুরক্ষার জন্য আমার যেইটি দরকার, এই ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হচ্ছে প্রতিটি বাহিনী। আমার সমুদ্র সীমার কথা আপনি বলেছেন, স্থল সীমার কথা বলেছেন, কর্ণফুলীতে টানেল হচ্ছে সেটি আপনি বলতে পারেননি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা উৎপাদন করছি, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হচ্ছি, সেটি আপনি বলতে পারেননি। আমাদের মহেশখালীর বড় মহেশখালীর যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সেটি বলতে পারেননি। আমাদের মেট্রো রেলের কথা আপনি আনতে পারেননি। পদ্মা সেতুর কথা আপনি এনেছেন। আমাদের ঢাকা ময়মনসিংহের যে 4 লেন হচ্ছে না, মানুষ যাচ্ছে, সেটি আপনি আনতে পারেননি। ঢাকা বগুড়া 4 লেন হয়েছে সেটি আপনি আনতে পারেননি। ঢাকা খুলনা 4 লেন হয়েছে আনতে পারেননি। বিনামূল্যে বই দিচ্ছে আপনি আনতে পারেননি। আমরা কোভিড মোকাবেলায় যে বিশ্বের অন্যান্য দেশ, পাশাপাশি বিএনপি সহ অপর রাজনৈতিক দল মানে অনুভব করেছিল যে রাস্তায় হয়তো লাশ পড়ে থাকবে, এই প্রত্যাশা হয়তো তাদের ছিল, কিন্তু রাস্তায় লাশ পড়েনি। কোভিড মোকাবেলায় সরকারকে, জননেত্রী শেখ হাসিনাকে সারা বিশ্বের মানুষ অভিনন্দনই জানাচ্ছে। আমরা সম্পূর্ণ সফল হয়েছি সেটি দাবি করি না। এখন যেমন টিকার জন্য কান্না শুরু হয়েছে, যথাসময়ে জননেত্রী শেখ হাসিনা হয়তো এই বাংলাদেশের শেখ হাসিনার থেকে বেশি দরদ দিয়ে কাউকে বাংলাদেশের মানুষকে ভালোবাসে, সেটি মানুষই বলবে বিশ্বাস করে কি করে না। আমরা 18,000 কমিউনিটি ক্লিনিক মানুষের চিকিৎসার জন্য দিয়েছি, আপনি আনতে পারেননি। চিকিৎসা বিশ্ববিদ্যালয় হয়েছে, সেটি আপনি আনতে পারেননি। ডাক্তার, এই করোনা মোকাবেলার জন্য 2,000 আর 5,000 নার্স এবং ডাক্তার নিয়োগ হয়েছে, আপনি আনতে পারেননি। বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ, যেখানে সারা পৃথিবীর অর্থনীতি হুমকির সম্মুখীন, মাইনাসের দিকে যাচ্ছে যাদের গ্রোথ রেট, সেখানে জননেত্রী শেখ হাসিনা এই যে মধ্যমায়ের দেশ হয় নাই, কিন্তু বিএনপি নেতার জানা হচ্ছে যে সবকটি ইন্ডিকেটর মধ্যবর্তী আমাদের মধ্যমায়ের দেশের দিকেই যাচ্ছে। আমরা সেই টার্গেট ফুলফিল করব। সবাই আগেই অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছে যে আমাদেরকে, তাহলে আমরা নিশ্চিত করতে চাই এটিও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব হবে। সুপেয় পানি এবং ল্যাট্রিন, আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানে কি অবস্থা রয়েছে, আমরা কোন অবস্থা রয়েছে, বাংলাদেশের মানুষ সেটি জানে। আমাদের আয় বেড়েছে সেটি জানেন, আমরা বেশি দিন বাঁচার সেটি আমাদের বেড়েছে। বিভিন্ন সেক্টরে আমাদের অ্যাগ্রো প্রোডাক্ট, সেই ক্ষেত্রে আমরা প্রথম থেকে 5 বিশ্বের মধ্যে আমরা সেই আলোচনা জায়গায় দিয়েছি। আমাদের কৃষি সেক্টরে, আমরা কৃষি সেক্টরের আমরা দিচ্ছি প্রণোদনা। যে আপনি আমি যখন স্কুলে পড়ি তখন ভারী শিল্প বলতে ছিল আমাদের ফেঞ্চুকে যে সার কারখানা আর একটি সিমেন্ট কারখানা। এখন বাংলাদেশে রেল নির্মাণ শিল্প, জাহাজ নির্মাণ আর উড়ো এরোপ্লেন,
এই দুটি বাদে সব ধরনের ভারী শিল্প বাংলাদেশে এই জননীতি। সেদিন আমাদের অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেছেন, রিসার্চ করে দেখিয়েছেন যে বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সেই 100 ভাগের 75 ভাগ হয়েছে এই শেখ হাসিনার 12 বছরে। এটা হচ্ছে তার, এরকম আমাদের অর্থনীতিবিদদের এরকম শিখতে, এরকম আমাদের ওষুধ শিল্পের বিকাশ, কাগজ শিল্পের বিকাশ, আমাদের রিজার্ভ, আমাদের রোহিঙ্গা সমস্যায় আপনি এটি এনেছেন। জলবায়ু সমস্যা জননেত্রী শেখ হাসিনা দেশ না, আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি প্রথম সারির নেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। এরকম আমি অনেক তথ্য প্রযুক্তি, আপনি বলবেন যে এইরকম যদি বলতে থাকেন হয়তো একটি অনুষ্ঠান হবে, তারপরও যাদের প্রত্যাশা পূরণ হয় না। আমরা যে একটি দরিদ্র দেশ ছিলাম, যারা এই সমালোচনা করেন সেই সময়ে $500 মাথাপিছু আয় ছিল, 3500 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, কোনো রাস্তাঘাট ছিল না, খাদ্যের সংকট ছিল, বাজেটের জন্য এখন আমরা 11% বাজেটের বিদেশ নির্ভর, সেই সময় 91% বিদেশ নির্ভর। এরকম আমরা চেয়ে থাকতাম কখন আমাদেরকে টাকা দিবে, সেই বাজেট হবে। এরকম বাস্তবতা যারা রাষ্ট্র পরিচালনায় এরকম ব্যর্থ হয়েছিল, তারা এই ব্যর্থতার দিকটি দেখবে, এটা তাদের। আমি আমাদের পার্টি প্রসঙ্গে যেটি বলেছেন, আমি বিরতি তো তার কাছ থেকে একটু শুনে আসি। অনেকগুলো প্রসঙ্গ তিনি তুললেন যে দৃষ্টিভঙ্গিগত হয়তো পার্থক্যের কারণেই দেখার জায়গাটি হচ্ছে না ঠিকমতো, সাফল্যগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আপনার বক্তব্যে। না, আমি তো সাফল্য দেখছি না। আপনি যদি আমাকে বলেন কিছু অগ্রগতি তো একটা দেশের আপনার সময়ের পরিবর্তনের সাথে সাথে গণমানুষে তৈরি করে, ব্যক্তি খাত তৈরি করে, বেসরকারি খাত তৈরি করে, তাই না? সরকারি ব্যবস্থাপনাটা আপনি যান, সরকার রাষ্ট্র তো যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেটার অবস্থা কী? গত বছরও আপনি প্রায় 2000 কোটি টাকা ভর্তুকি দিয়েছেন। আমাদের রাষ্ট্রীয় তো মিল কল কারখানা যেটা আছে, যেটা সরকার ম্যানেজমেন্ট করে, সেখানের অবস্থা তো ভালো না। সেখানে তো এখন আপনাকে ভর্তুকি দিতে হচ্ছে। সরকার কী করে? অর্থ কালেক্ট করে জনগণের কাছ থেকে। সেই অর্থ যে ব্যবস্থাপনা, আপনি ব্যাংক ব্যবস্থাপনা বলেন, আমাদের ধরেন অর্থ পাচার বলেন, গত 1 দশক মানে আওয়ামী লীগের আমলেই 9 লাখ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। এটা তো আছে, বন্ধ করা যায়নি। ব্যাংকগুলিতে প্রায় 1,65,000 কোটি টাকা খেলাপি ঋণ, আবার IMF বলছে যে এটা কারেক্টলি হিসাব করলে 2.5 লাখ কোটি টাকা হয়ে যেতে পারে খেলাপি ঋণ। তো সেটা কোথায় হলো? এখন অর্থ পাচারের দিক থেকে সারা ওয়ার্ল্ডে আমরা 25তম ঝুঁকিপূর্ণ রাষ্ট্র। আপনি পদ্মা সেতু করেছেন, ওকে, প্রায় 8 বছর চলে যাচ্ছে। 4 বছরের প্রাক্কলন 8 বছর গিয়েছে, আরও হয়তো 2 বছর যাবে, 10 বছরে গিয়েছেন। পৃথিবীতে আপনি একটা সেতুর নাম বলতে পারবেন যার প্রাক্কলন ব্যয়ের চেয়ে 3 গুণ টাকা বেশি খরচ করে সেই সেতু করা হয়েছে পৃথিবীতে? 10,000 কোটি টাকার একটু উপরে প্রাক্কলন ব্যয়, আপনি 30,000 কোটি টাকার উপরে খরচ করে পদ্মা সেতু করছেন। আরও 34,000 কোটি টাকা রেখেছেন আপনি রেল সংযোগের জন্য। এই ব্যয় করার জন্যই কি আপনি জনগণের কাছ থেকে ক্ষমতা নিয়েছেন? এই ব্যয় করার জন্য? সরকারের কাছ তো তা না। পদ্মা সেতু হবে, মেট্রো রেল হবে, সাবওয়ে হবে, এটা সময়ের দাবি। বাংলাদেশের মানুষ অর্থ দেবে, সরকার সেটা ব্যবস্থাপনা করবে। ব্যবস্থাপনার জায়গা তিনি কোথায় নিয়ে গেছেন? এই যে কোভিডের কথা বললেন, তাই না? উনি রিপোর্টে বলেছেন যে 20তম অবস্থানে বাংলাদেশ আছে। বলেছেন যে সরকারের এটা সফলতা, বলেছেন সহনশীল অবস্থায় 20তম। ওই একই রিপোর্ট তো বলেছে যে এখনও 5% লোকের জন্য টেকা ইনশিওর করা যায়নি। এটাও তো বলেছেন ওই একই রিপোর্টে যে বাংলাদেশের মানুষ এই কোভিডকালীন সময় মানবেতর জীবনযাপন করেছে। তো সফলতাটা কোথায় আমাদের? আপনি চিকিৎসা খাতের অবস্থা আপনি দেখেছেন, এখনও ঢাকা শহরে 2 কোটি লোক বসবাস করে, 1000-এর বেশি টেস্ট করানো যাচ্ছে না সরকারি ব্যবস্থাপনায়। আমি আবারও বলছি সরকারি ব্যবস্থাপনায়। তো আমার অর্জনটা কোথায়? মানুষকে সেবা দিতে পারলাম না, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারলাম না। আমি কিছুটা পুনরুদ্ধার কথা বলছি অর্থ ঋণকে, শুভঙ্করের ফাঁকি, কিন্তু সেই অর্থ ঋণটা দিচ্ছি আবার অনুগত বিবেচনা করে ব্যবসায়ীদের, সবার জন্য সমানভাবে করছি না। সামাজিক নিরাপত্তার খাতের কিছু অর্থ, কিছু ত্রাণ, কিছু বিতরণ করতে গেলাম, সেখানে দলীয় বিবেচনায়, দলীয় আনুগত্য, তাই না? তো এই স্বজন প্রীতি, দল প্রীতি সব কিছু আছে। বাংলাদেশের গণমানুষ পেল কি? ডেফিনেটলি গত 12 বছরে আওয়ামী লীগের থানা লেভেলের নেতাদের কাছেও আপনার ডয়ারের মধ্যে পাওয়া গেছে 5 কোটি 7 কোটি টাকা। এটা যুবলীগের অফিসার মিস্টার আনিস, কর্মচারী, তার মানে 100 কোটি টাকা সম্পদ পাওয়া গিয়েছে। শুরুতেই আমরা জানিয়েছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের 12 বছরের পূর্তি এবং তার একটা বিশ্লেষণের চেষ্টা থাকবে আজকের আলোচনায়। প্রথম অংশে আমরা সেটি করেছি। দ্বিতীয় অংশে আমরা দেখব যে এই সময়ে বিএনপির রাজনীতিটা আসলে কী ছিল। চলুন শুরুতেই দেখে আসি ছোট্ট একটি রিপোর্ট।
বিএনপির রাজনৈতিক বিপর্যয়ের শুরু মূলত 2007 সালের আলোচিত 1/11-এর মাধ্যমে। 2008-এর নবম জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত রূপ পায়। 30টি আসন নিয়ে কোনো মতে বিরোধী দলের মর্যাদা পায় বিএনপি। এর বছর দুই পরে আইনি নানা মারপ্যাচে 40 বছরের স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি ছাড়তে হয় খালেদা জিয়াকে। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়ার কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছিল। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করলে প্রতিবাদে 2012-13 সালের দিকে রাজপথে আন্দোলন গড়ে তোলে বিএনপির নেতৃত্বাধীন জোট। দাবি আদায়ে ব্যর্থ বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলে অনেকটাই ওয়াক ওভার পেয়ে যায় আওয়ামী লীগ। আজকে আমি রাজপথে যেতে চাই, বাধা দেন। 2015 সালের শুরুতে অনির্দিষ্টকালের অবরোধ ডেকে গুলশান কার্যালয়ে অবস্থান নেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া। এই সময়েই জিয়া পরিবারের জন্য চরম দুঃসংবাদ হয়ে আসে মালয়েশিয়ায় ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু। সরকারের কঠোর অবস্থানে 3 মাস কার্যালয়ে অনেকটা অবরুদ্ধ থাকার পর আবারও আন্দোলনে ব্যর্থতার দায় নিয়ে বাসায় ফিরতে হয় খালেদা জিয়াকে। বিএনপির জন্য সবচেয়ে বড় আঘাত হয়ে আসে 2018 সালে দুর্নীতি মামলায় খালেদা জিয়ার 17 বছরের সাজা আর কারাবন্দী হওয়ার ঘটনা। তাদের তো কোনো জনগণের কাছে যাওয়ার কোনো অবস্থা নাই। তারা এই জনগণের ভোট কেড়ে নিয়ে বারবার ক্ষমতায় যাচ্ছে। 35 লক্ষ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিতে হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে জেলে পাঠিয়ে তারা ক্ষমতায় আছে। এত নির্যাতনের পরও দলের একজন নেতাকর্মী দল ছেড়ে অন্য কোনো দলে যোগদান করেননি। শত প্রতিকূলতার মধ্যেও একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডক্টর কামাল হোসেনকে নিয়ে নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে বিএনপি। নির্বাচনে যাওয়া না যাওয়ার অনিশ্চয়তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংলাপে অংশ নেয় জাতীয় ঐক্যফ্রন্ট। খালেদা জিয়াকে কারাগারে রেখে সবশেষ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আবারও রাজনীতির দাবা খেলায় হেরে যায় বিএনপি। তবে দলটির নেতারা দাবি করে আসছেন আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এটি প্রমাণ করতে পারাই তাদের বড় সাফল্য। গত এক যুগে 20 দলীয় জোট আর জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের সাথে সম্পর্ক ধরে রাখতে বারবার গলদঘর্ম হতে হয় বিএনপিকে। বিএনপির সবচেয়ে বড় সফলতা হচ্ছে আজকে যারা ক্ষমতা দখল করে এক যুগ ধরে বসে আছে তারা একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সাহস পাচ্ছে। শোচনীয় পরিণতির জন্যই তারা হয়তো বা এত দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন। ক্ষুব্ধ জনগণকে সাথে নিয়ে যদি আমরা মাঠে নামতে পারি অবশ্যই আমরা হয়তো বা এবছরই আমরা সফল হব। তবে করোনা মহামারীতে বিএনপির জন্য সুসংবাদ ছিল সরকারের নির্বাহী আদেশে 2 বছর কারাভোগের পর শর্ত সাপেক্ষে দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। দেখছিলাম আমরা রিপোর্টটি এবং 2008 থেকেই শুরু হয়েছিল বিএনপির শোচনীয় পরাজয়, পরবর্তীতে আন্দোলন গড়ে তুলতে ব্যর্থতা, 14 নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত, পরবর্তীতে আবারও আন্দোলন, অবরোধ এবং সবশেষ ঐক্যফ্রন্ট গঠন করে আবারও নির্বাচনে হেরে যাওয়া। বিএনপির রাজনীতিটি কেমন ছিল শেখ রবিউল আলম? ভালো মন্দ বিশ্লেষণের নিশ্চয়ই আপনি করবেন সেটি, কিন্তু সিদ্ধান্ত গ্রহণে যে কথাটি বলা হয় নেতৃত্ব গুণ এবং সিদ্ধান্ত গ্রহণে বড় রাজনৈতিক দলটি পিছিয়ে আছে বলার আগে বলতে হবে যে বেশ প্রতিকূলতা মোকাবেলা করছে। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2008-এ যে নির্বাচনটা আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল সেই নির্বাচনটা একটা পক্ষপাতমূলক নির্বাচন ছিল। তারপর আমি একেবারে বিতর্কিত নির্বাচন ছিল সেটা বলবো না, কারণ একটা 1/11 সরকারের অধীনে যে নির্বাচনটা হয়েছিল তার আগে অব্যাহত সরকার ছিল বিএনপির। তাদেরকে নির্বাচনে একটু ধরেন চাপে রাখা অথবা নির্বাচন কর্মকাণ্ডে অবাধে সমান সুযোগ করে দেওয়ার সফল হয়নি কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকার। এবং আওয়ামী লীগ নিজেও বলেছে তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা 1/11 সরকারটি এসেছিল। সেই সরকারটি আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য একটা সহায়ক ভূমিকা ছিল। হ্যাঁ, তারপর ধরেন একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এরপর থেকে এই দলটি মানে বাংলাদেশের জাতীয়তাবাদী দলটাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে আওয়ামী লীগ, ক্ষমতাসীন আওয়ামী লীগ, এবং সেক্ষেত্রে তারা রাষ্ট্রযন্ত্রের নির্মম ব্যবহার করেছে।
প্রশাসন, বিচার বিভাগ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলা বেগম খালেদা জিয়ার নামে, অধিকতর তদন্তের নামে অনির্বাণের সরকার তদন্ত করলো, বিএনপির কোনো দায় পেল না 21 আগস্ট গ্রেনেড হামলায়। অধিকতর তদন্তের নামে 2011-তে এসে আওয়ামী লীগ তারেক রহমানকে প্রতিহিংসাবশত এই মামলার আসামি করে এবং সাজার ব্যবস্থা করে। তারপর আমাদের মতো যারা মাঠের নেতারা আছে, লক্ষাধিক মামলা, 35-36 লক্ষ মানুষ আসামি, মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলা, রাষ্ট্রের দমন পীড়ন চলেছে, সেটা মোকাবেলা করে আমরা জনস্বার্থে রাজনীতিটা করছি। আপনি বলবেন বাংলাদেশের জনগণের এমন কোনো ইস্যু নাই যেখানে আমরা সোচ্চার ছিলাম না, তবে সবচেয়ে বেশি সোচ্চার ছিলাম বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করবার জন্য এবং একটা ক্রেডিবল নির্বাচন আয়োজন করবার জন্য। কারণ হলো কি, রাজনৈতিক দলগুলি যদি ক্রেডিবল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যায় তখন তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে, আর যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে সেই সরকার সুশাসন প্রতিষ্ঠিত করতে বাধ্য হয়। অর্থাৎ এই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ভিত্তিতে সরকার কিন্তু সুশাসনের জন্য প্রধান সহায়ক, এর কোনো বিকল্প নেই। আমরা সেটা চেষ্টা করেছি, ক্রমাগতভাবে চেষ্টা করছি, এখনও করছি। কিন্তু কি হয়েছে, ধরেন যে আপনি আন্দোলনের আপনাদের রিপোর্টটা দেখলাম, আন্দোলন কোথাও আমরা জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন করে গিয়েছি, কিন্তু কোনো আন্দোলনকে সরকারকে বাধ্য করা যায়নি। কারণ সরকার গণরায়কে ভয় পায়, সে রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায়। আওয়ামী লীগের মতো একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যখন ক্ষমতালোভী হয় এবং এই ধরনের স্বৈরতান্ত্রিক মানুষের মানসিকতার মানে মধ্যে চলে যায়, তাকে কিন্তু বাধ্য করা বেশ কঠিন। সেই কঠিন কাজটা আমরা করছি, জনস্বার্থেই করছি, এবং যে কাজটি করছি তাতে আওয়ামী লীগের রাজনৈতিক আমরা বলছি পতন হয়েছে। হয়তো দলটি ক্ষমতায় আছে কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং এই আওয়ামী লীগের ক্ষমতার বাইরে যাওয়ার পথ সুগম হয়েছে। নিশ্চয়ই গণ আন্দোলনের মাধ্যমে তাদেরকে ক্ষমতার বাইরে যেতে হবে। দেলোয়ার হোসেন, রিপোর্টটি দেখলাম এবং রবিউলের বিশ্লেষণও শুনলাম, কিন্তু এটি তো ঠিক যে বিএনপি 12 বছর জনগণের কাছে যেতে পারেনি বা ক্ষমতায় আসতে পারেনি। আপনার বিশ্লেষণ শুনবো তাদের ব্যর্থতার জায়গায়। আপনার প্রথম অংশে, রিপোর্টের প্রথম অংশে আপনি সময়ের অভাবে সবটা আপনি তুলে ধরতে পারেননি, আর দ্বিতীয় অংশে যখন বিএনপির প্রসঙ্গ আসলে সেই সময়ে আপনি এর সাথে অ্যাড করবেন, সেরকম নতুন কিছু সংযোজন করবেন, সেই সুযোগ আপনি পাননি। সেই সুযোগ বিএনপি আপনাকে দেয়নি। এটা হলো তার ব্যর্থতা। সে যে বলবে সেই বলার জায়গাটি, সে স্পেস সে তৈরি করতে পারেনি। আমরা বাংলাদেশের মানুষকে আরও আশ্বস্ত করতে চাই, সেটি বলে মানে আওয়ামী লীগের দুর্বল অবস্থা বিএনপির নেতারা অথবা অন্যরা দেখতে পারেন। সেই জবাবে যাচ্ছি যে আমরা সামনের দিনে বিএনপি যে আগামীতে তো আবার নির্বাচন আসবে, নির্বাচন ছাড়া কোনো দলেরই ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে যে বিএনপি মানুষের কাছে ভোট প্রার্থনা করবে, যেই দাবি নিয়ে যেই কথা বলে, সেই কথার স্কোপ হয়তো সামনে পাবে কিনা সেটা আমরা জানি না। কেন জননেত্রী শেখ হাসিনা আরও 3 বছর এই রাষ্ট্রের সেবা দিবেন, সেই সেবায় বাংলাদেশের মানুষের যেহেতু আমরা ওই রকম রাষ্ট্র না, পৃথিবীর সব রাষ্ট্রেরই টাকার সংস্থান করতে কষ্ট হয়। আমরা তৃতীয় বিশ্বের একটি সবচেয়ে অবহেলিত দেশ ছিলাম বিএনপির শাসনামলে। সেই জায়গার থেকে আমরা একটি জায়গায় এসেছি। আমরা সামনে আরও বেশি দ্রুত উন্নয়ন করব। আমরা কক্সবাজারে গিয়েছেন, বিএনপি উন্নয়ন দেখবে না, কথা বলবে না, গণতন্ত্র দেখবে না। তাদের গণতন্ত্রের নমুনায় আমি আসতে চাই, সেটা হচ্ছে এই মেরিন ড্রাইভ দেখেছেন আপনি, সেখানে সমুদ্রের প্রোটেকশন হয়েছে, মানুষের বিনোদনের জায়গা হয়েছে, সেক্ষেত্রে নতুন ব্যবসার সম্ভাবনার জায়গা হয়েছে। আওয়ামী লীগ আগামীতে এই টেকনাফ থেকে শুরু করে আমাদের সাতক্ষীরা পর্যন্ত এই মেরিন ড্রাইভের আওতায় নিয়ে আসবে। তাতে করে যে পরিবর্তন হবে, সেটি যদি আপনি অন্য কোনো অনুষ্ঠানে আলোচনা করতে চান, সেক্ষেত্রে ভোট চাবে সেই সুযোগ থাকবে না। ওনারা একসময় ম্যানিফেস্টোতে দিয়েছিলেন দ্বিতীয় পদ্মা সেতু করবেন, পদ্মা সেতু দ্বিতীয়টি হচ্ছে। যমুনার উপরে রেল সেতু হবে সেটি বলেছিলেন, সেটি হচ্ছে। ওনাদের এজেন্ডা, ওনাদের ম্যানিফেস্টো জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। সারা বাংলাদেশের চারিদিকে যে সীমান্ত রোড বা রিং রোড সেটি হচ্ছে। এমন করে করে যেই জায়গায় এখনও যাওয়ার সুযোগ রয়েছে এই 3 বছরে, সেই জায়গাগুলিতে গেলে আগামীবার বিএনপি ভোট চাবে মানুষের কাছে, যে দাবি তুলবে এটি করবো, সেই সুযোগই তাদের থাকবে কিনা সেটি আমরা জানি না। আর যেটি উনি বলছেন যে হ্যাঁ আওয়ামী লীগ দুর্বল হয়েছে, আওয়ামী লীগের সে গণতান্ত্রিক ক্যারেক্টার হারিয়েছে, আওয়ামী লীগ তো পার্টি নাই। এই যে 30 তারিখে বিএনপির একটি বড় সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি, সরকার পতন, এরকম একটি ডাক দেওয়ার জন্য প্রেস ক্লাব থেকে কয়েকজন নেতা বের হয়েছিলেন।
তারপর ওনারা ডাক দিলেন, ওনাদের পার্টি অফিসের সামনে একটু বিক্ষোভ মিছিল করতে পারেনি। এইরকম ব্যর্থতা বিএনপি রয়েছে। বলে আমাদেরকে জায়গা দেয় না, কে জায়গা দিবে? গণতান্ত্রিক অধিকার দেওয়ার জন্য কেউ দয়ার দান, কেউ তাকে জায়গা দেবে? জায়গা তো সে করে নেবে। সেটা হচ্ছে যদি তার গণজোয়ার থাকে, গণভিত্তি থাকে, তার যদি দল সুশৃঙ্খল থাকে, দলের শক্তি যদি থাকে, তাহলে সব কিছু মোকাবিলা করবে। এদেশের মানুষ সামরিক সরকারকে রোখেনি, পুলিশকে রোখেনি, তাহলে বিএনপি সেই মানে শক্তি কোথায়? মানে যদি মতিঝিল থানার ওসি সাহেব জায়গা দেন তাহলে মিছিল হয়, তাহলে মিছিল হয় না। সেই শক্তি অথবা সেই জনভিত্তির উপর কথা বলে যদি আওয়ামী লীগ কাজ করে, তাহলে তো মূল জনগোষ্ঠী যে 90% জনগোষ্ঠী বঞ্চিত হবে। তো জননেত্রী সেদিকে যাচ্ছেন না। গণতন্ত্রের কথা বলেন, মেজর জিয়া রাষ্ট্রপতি হয়ে একটি দল গঠন করেছিলেন, সেই দলের থেকে উনি আবার দল গঠন করেছিলেন। তাহলে আগে রাষ্ট্রপতি হয়েছেন, তারপর দল গঠন করেছেন, তারপরে সামরিক শাসন দিয়েছেন, এবং যতদিন জীবিত ছিলেন ততদিন কারফিউতন্ত্র দিয়ে এদেশ পরিচালনা করেছেন। ওনারা আবার গণতন্ত্রের কথা বলেন। যাদের জন্মই হচ্ছে ক্যান্টনমেন্টে, তারা হলো গণতন্ত্রের শিক্ষা দিচ্ছে আওয়ামী লীগকে, যে আওয়ামী লীগ পৃথিবীর বুকে একটি নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছিল, তাদেরকে গণতন্ত্রের দীক্ষা দিচ্ছে, তো আন্দোলনের সংগ্রামের ভয় দেখাচ্ছেন। তো সেই ক্ষেত্রে রাজপথ কাদের দখলে ছিল সেই দিন 30 তারিখে? তা আওয়ামী লীগ যদি দুর্বল হয়, কই আওয়ামী লীগ তো কোনো হই হুল্লোড় অথবা কোনো কিছু করেনি, তাদের রাজনৈতিক অবস্থান রাজপথে আমরা নিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে বিএনপিকে তো স্পেস দেবে, স্পেস তৈরি করে নেওয়ার শক্তি, সামর্থ্য সব কিছু হারিয়েছে। এবং এই বিএনপির নেতৃত্বের উপরে, বিশেষ করে বিএনপির প্রধান দুইজন যে নেতা, চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান যারা রয়েছেন, তারা দুর্নীতির দায়ে সাজাগ্রস্ত, বাংলাদেশের মানুষের কাছে একেবারে আদালত কর্তৃক। তাহলে যেই দলের শীর্ষ নেতারা দুর্নীতিপরায়ণ এবং যদি সাজাপ্রাপ্ত, সেই দলের উপরে মানুষের আস্থা থাকবে কেন? মানুষের আস্থা নাই তো বিএনপির উপরে। বলে আওয়ামী লীগ ভোটে যেতে ভয় পায়। তো ভোট তো এখন স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে সব জায়গায়, বাংলাদেশের সমস্ত জায়গায়। এখন আমাদের প্রতিটি পৌর এলাকায় ভোট হচ্ছে, বিএনপি তো ভোটে অংশ নিচ্ছে। জনগণ যদি ভোট বিএনপিকে ভোট দিবে, কোন কারণে ভোট দিবে? বিএনপি খালেদা জিয়াকে মুক্ত করার জন্য। দর্শক, শুরুতেই বলেছিলাম আমরা কথা বলবো যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে। আমরা জানি যে 6 জানুয়ারি বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, রাজধানী ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা হামলা চালিয়েছে, এবং তার প্রেক্ষিতে বহু ঘটনা ঘটেছে। বিশ্ব গণমাধ্যম থেকে শুরু করে বিশ্ব রাজনীতিবিদ নেতারা এই নিয়ে কথা বলছেন, নানাভাবে বিশ্লেষণের চেষ্টা চলছে, বোঝার চেষ্টা চলছে এই আচরণগুলোর কারণ কি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে। আমরা এই আলোচনায় যুক্ত করে নিচ্ছি ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজকে। প্রফেসর আলী রিয়াজ, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আমি বলছিলাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ নিয়ে। আমার শুরুতেই একটু নিজের বোঝার জন্যই, আপনি কিভাবে বিশ্লেষণ করছেন এই যে তার সমর্থকদের প্রেসিডেন্ট সহিংস আচরণের দিকে নিয়ে গেলেন এবং তার পরিণতিও আমরা দেখলাম? এটা কি শুধুই তার হঠকারী একটি সিদ্ধান্ত, না পেছনে কোনো কারণ থাকতে পারে? কারণ তিনি তো জেনে গেছেন তিনি আর ক্ষমতায় যেতে পারছেন না, বা তার আর কিছু নেই করার। বুধবারের ঘটনাবলী কি কেবল বুধবারের ঘটনাবলী বলে বিবেচনা করলে সঠিক হবে না। আসলে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে যে বিভক্তির রাজনীতি তৈরি করা হচ্ছিল, এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে আসলে উস্কে দিচ্ছিলেন, তারই পরিণতি হয়েছে সেটা। আপনারা বুধবারেও দেখেছেন যে বুধবারে আসলে এই যে হামলার আগে একটি সমাবেশ হয়েছিল, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বক্তৃতাও দিয়েছিলেন এবং এমন সব কথা বলেছেন যেগুলি উস্কানি ছাড়া আর কিছুই না। দীর্ঘদিন ধরে রিপাবলিকান পার্টি মিস্টার ট্রাম্পের এই সমস্ত আচরণকে গ্রহণ করেছে, বিকাশ করেছে, এবং শেষ পর্যন্ত এক ধরনের এমন সমর্থন করেছে। মিস্টার ট্রাম্পের যে আচরণ, সেই আচরণের একদিন দিয়ে তো আর ঘটেনি, দীর্ঘদিন ধরে এগুলি তৈরি করা হয়েছে, তারই পরিণতি ঘটেছে। এখন সেটা হলো কেন? দুটো কারণে হয়েছে। এক নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বাভাবিক প্রক্রিয়াটা হচ্ছে এর মধ্যে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের উত্থান ঘটেছে। আমরা বেশ কয়েক বছর ধরেই দেখছি, অতীতেও ছিল, কিন্তু এটা বিকশিত হয়েছে কেন? বিকশিত হয়েছে কারণ হচ্ছে মেইন স্ট্রিমের যে রাজনীতি, রিপাবলিকান পার্টি সেগুলোকে আশ্রয় করে নির্বাচনে জেতার চেষ্টা করেছে, তাতে রাজনীতিতে সেটা শেপ করেছে। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে সমাজে কিছু কিছু ক্ষোভ বিক্ষোভ আছে,
হ্যাঁ, সেটা কারণ হচ্ছে ধরুন বৈষম্য আছে, তারপরে বিভিন্ন রকম। এখন সেই বৈষম্য কৃষ্ণাঙ্গ যারা তাদের জন্য এক ধরনের বৈষম্য আছে। কেউ কেউ বলেন যে শ্বেতাঙ্গরা মনে করেন যে তারা ক্রমেই সংখ্যালঘু হয়ে যাচ্ছেন, ইমিগ্রেন্টসদের বিরুদ্ধে এক ধরনের উস্কানি দেওয়া হয়েছে, উত্তেজনা সৃষ্টি করা হয়েছে, এবং এই সমস্ত ক্ষোভ বিক্ষোভ আছে বিশ্বায়নের কারণে, এইখানে যে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে সেই কারণে। এই ক্ষোভ বিক্ষোভগুলোকে কাজে লাগানো হয়েছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এর একটা বৈশ্বিক প্রেক্ষাপট আছে। সেটা কি? সেটা হচ্ছে অগণতান্ত্রিক শক্তি, স্বৈরতান্ত্রিক শক্তি যুক্তরাষ্ট্রেই বিকশিত হয়েছে তা না। আপনারা বিস্মিত হচ্ছেন যে যুক্তরাষ্ট্রেও বিকশিত হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রেই বিকশিত হয়েছে তা কিন্তু না। এই যে ওর পার্থক্যটা আপনাকে বুঝতে হবে, তাই না? তো সেটাই হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বাইরেও সারা বিশ্ব জুড়ে গণতন্ত্রের যে একটা উল্টো যাত্রা, এক ধরনের শ্রেষ্ঠত্ববাদের বিকাশ, কথিত জাতীয়তাবাদের বিকাশ, এক ধরনের অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক সরকারের বিকাশ, আদর্শের বিকাশ। প্রশ্ন হচ্ছে এই যে যুক্তরাষ্ট্রের মধ্যেই যদি থাকি আমরা, রিপাবলিকান পার্টি তো নিশ্চয়ই ট্রাম্পের এই আচরণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং বাইডেন সরকার আসবেন, ডেমোক্রেটরা রাজনীতি করবেন, কিন্তু এই ধারা কি চলবে নাকি রিপাবলিকান পার্টির মধ্যে কোনো পরিবর্তন দেখছেন আপনি, কোনো ইঙ্গিত পাচ্ছেন? এখন পর্যন্ত কোনো ইঙ্গিত পাচ্ছি না। রিপাবলিকান পার্টির একটা ক্ষুদ্র অংশ তার বিরোধিতা করছেন। তারা এতদিন পর্যন্ত আমি এদেরকে এনাবলার বলি, এরা আসলে এক ধরনের সমর্থন নীতি দিয়েছেন। যেমন ধরুন এখন ক্যাবিনেট থেকে যারা পদত্যাগ করছেন, গত 4 বছর ধরে সার্ভ করার পরে আজকে মানে 20 দিন আগে 15 দিন আগে হুট করে বেরিয়ে আসলেই তাদেরকে নায়কোচিত সংবর্ধনা দেওয়ার মধ্যে আমি নেই। কারণ হচ্ছে আমি তা মনে করি না। তারা গত 4 বছর ধরে এগুলোকে মানে এক অর্থে পৃষ্ঠপোষকতা করেছেন, সমর্থন করেছেন, এগিয়ে নিয়েছেন। টেড ক্রুজ, যেমন ধরুন সেনেটর টেড ক্রুজ টেক্সাসে, তিনি তো তাই করেছেন, গত 4 বছর ধরে করেছেন। এমনকি ঘটনার পরও তিনি সেনেটে দাঁড়িয়ে সমর্থন করেছেন। তো ফলে আমি খুব যে লক্ষণ দেখতে পাচ্ছি তা, রিপাবলিকান পার্টির মধ্যে এই টেনশনটা কিন্তু ছিল, দীর্ঘদিন ধরেই ছিল। 2016 সালে মিস্টার ট্রাম্প, 15-16 তো উত্থানের সময়ও ছিল, কিন্তু ক্রমাগতভাবে মিস্টার ট্রাম্প যেটা করেছেন দলটাকে করায়ত্ত করে ফেলেছেন। কারণ কি জানেন, উগ্রবাদী কথাবার্তা আসলে সহজে আকর্ষিত করে আর কি। কারণ খুব প্লেন ট্রুথ বলেন, মানে প্লেন ট্রুথ তো আর বলেন না, প্লেন মিথ্যে কথা বলেন। এখন মিথ্যে কথা বলার সুবিধা হচ্ছে এটা তো টেস্টেড হওয়ার কিছু নেই। আমি আপনাকে 100টা মিথ্যা কথা এই মুহূর্তে বলে দিতে পারবো, আপনার কথা মনে খুব কনভিন্সিং মনে হবে। আর আপনি যদি আগের থেকেই মানে প্রেজুডিসড হন যে হ্যাঁ এগুলি মিথ্যাগুলো কথাগুলো কি গ্রহণ করুন, ফলে কিন্তু টেনশনটা তৈরি হবে, রিপাবলিকান পার্টির মধ্যে টেনশনটা তৈরি হবে, এবং মেইন স্ট্রিম পলিটিক্সও হবে, মার্কিন রাজনীতিতেও হবে। আবারও বলি, মার্কিন রাজনীতিতে এই প্রবণতা ছিল না এরকম মনে করার কোনো কারণ, কিন্তু এগুলোকে মূল ধারায় নিয়ে আসা, শক্তি জোগাড় করা, সাহস জোগানো, তাকে সমর্থন করা, এই কাজটা রিপাবলিকান পার্টি করেছে। এর একটা বড় অংশ করেছে তার সঙ্গে মিস্টার ট্রাম্পের মতো একটা, আমি তাকে বলি টক্সিক ক্যারিশমা আর কি, সেই টক্সিক ক্যারিশমার প্রেজেন্টেশনের কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। আমার সঙ্গে দুজন আলোচক রয়েছেন, বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতিবিদ। তাদের যদি কিছু জানার থাকে তারা প্রশ্ন করবেন। আমার সবশেষ প্রশ্নটি হচ্ছে, বাইডেন 20 তারিখে শপথ নিতে যাচ্ছেন এবং সেটি এরকম পরিস্থিতির মধ্যেই তিনি হাল ধরবেন। নিশ্চয়ই বিশ্ববাসী তাকিয়ে আছে তিনি এই জায়গাটি থেকে কত দ্রুত উত্তরণ করবেন। আপনার কি মনে হয় বাইডেন কতটা তৎপর হবেন, কতটা তার জায়গাটি পরিষ্কার করবেন, কতটা দ্রুত? তার জন্য খুব বড় চ্যালেঞ্জ, কত দ্রুত তিনি করবেন সেটা বুঝতে হলে আপনাকে প্রথমে একটু এক স্টেপ পিছিয়ে গিয়ে বুঝতে হবে। সেটা কি জানেন, সেটা হচ্ছে যে গত 4 বছর ধরে আমরা ভয়াবহ রকম এক ধরনের কর্তৃত্ববাদী প্রবণতা, পপুলিস্ট মানে লোকরঞ্জনবাদী রাজনীতি দেখতে পেয়েছি, দায়িত্ব জ্ঞানহীন আচরণ দেখতে পেয়েছি। সেটাই একমাত্র না, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা প্রতিবাদ করেছেন, প্রতিষ্ঠানগুলো টিকে আছে, প্রতিষ্ঠানগুলোতে এগুলোকে মোকাবেলা করেছে। দুর্বল হয়েছে গণতন্ত্র, কিন্তু গণতন্ত্রের মৃত্যু সংবাদ লেখার সময় এখনো হয়নি, আপনাকে মনে রাখতে হবে। তাহলে চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে 2 জায়গায়। 1 নাম্বার হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করা, বুঝতে পেরেছেন? আলটিমেটলি ইনস্টিটিউশনস ম্যাটার, তো প্রতিষ্ঠানগুলি শক্তিশালী করতে হবে। আরেকটা কি, সেটা সমাজে এই যে আবেদন তৈরি করে তার কারণ তো আছে নিশ্চয়ই। এই যে ধরুন প্রায় 7,50,00,000 লোক ভোট দিয়েছে মিস্টার ট্রাম্পকে, তাই না? 75 মিলিয়ন। তো তারা কেন দিয়েছে? তার মধ্যে সকলেই যে একদম উগ্রপন্থী আমি তো মনে করি না, বিভিন্ন বিবেচনা আছে এবং উগ্রপন্থীকে গ্রহণ করার কারণ আছে।
সেগুলো মোকাবিলা করতে। এগুলো হচ্ছে ডোমেস্টিক চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে সিকিউরিটি চ্যালেঞ্জ। এই সহিংস উগ্রবাদীদেরকে আপনি কিভাবে মোকাবিলা করবেন? অন্য যে কোনো দেশে হলে এটা আমরা আরো অনেক জোর গলায় বলতাম, যুক্তরাষ্ট্র বলে বলছি না, কিন্তু বলতে হবে ডোমেস্টিক টেরোরিজমের ক্রাইসিস চ্যালেঞ্জটা বলতে হবে। তারপরে তো ধরুন দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ তো আছে, আর একেবারে গোড়ার চ্যালেঞ্জ যেটা হচ্ছে কোভিড মোকাবেলা করা, ভ্যাকসিনেশনের চ্যালেঞ্জ। আজটা কঠিন এবং খুব শীঘ্রই হবে তা না, দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। শেখ রবিউল বা দেলোয়ার হোসেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্যারের কাছে। যে অভিবাসী যারা রয়েছেন, সেই অভিবাসীদের এই যে ভীতিকর পরিবেশ তৈরি করলো যে শ্বেতাঙ্গবাদীরা, সেই ক্ষেত্রে অন্যান্য অভিবাসী যারা রয়েছেন তাদের কি থাকার জন্য, ওখানে বসবাস করার জন্য আস্থা ফিরে পাবেন শীঘ্রই? অনাস্থার কোনো কারণ তৈরি হয়নি। এরকম একটি ঘটনার কারণে একেবারে অনাস্থা তৈরি হয়ে গেছে যে ম্যাস মাইগ্রেশন শুরু হয়ে যাবে, সেটা ইমিগ্রেন্টরা তা নয়। আমেরিকা ইমিগ্রেন্টদের ল্যান্ড। আপনি ইমিগ্রেন্ট বলতে যদি শুধু বাংলাদেশি, দক্ষিণ এশিয়া বা এশিয়ানদের কথা বলেন, ককেশিয়ানরা আসলে ইমিগ্রেন্ট। এখানে ইস্টার্ন ইউরোপ থেকে আসা লোকজন কিংবা ধরুন জিউস কমিউনিটি বিভিন্ন জায়গা থেকে, ফলে আমেরিকা ইজ দ্য ল্যান্ড অফ ইমিগ্রেন্ট। একটা ঘটনা প্রমাণ করে না যে এটাকে যদি মানে বলার জন্য বলতে পারেন। আরেকটা জিনিস কি জানেন, আরেকটা জিনিস হচ্ছে যে বুধবারের এই সমাবেশে কিন্তু ভারতীয় পতাকা উড়েছে, ভিয়েতনামের পুরনো পরাজিত সরকারের পতাকা উড়েছে, ইমিগ্রেন্টরাও এর সঙ্গে আছে। মানে হোয়াইট সুপ্রিমিস্ট বলতে কিন্তু একটা আইডিওলজি হিসেবে দেখতে হবে, কেবলমাত্র শ্বেতাঙ্গ চেহারার লোকজনই না, এটা একটা আদর্শ হিসেবে, একটা পলিটিক্যাল আইডিওলজি। ফলে এমন কিছু হয়নি যে আপনার মানে অভিবাসীদের মানে ভীতশঙ্কিত হয়ে আগামীকালই টিকিট কেটে বাংলাদেশে বা ভারতে বা কোরিয়াতে গিয়ে উপস্থিত হতে হবে। বরং সুবিধা ডেমোক্রেটরা ফিরছে, তারা অভিবাসীদের জন্য বান্ধব একটি সরকার হবে। জি শেখ রবি। আমার কিছু মন্তব্য, আমার কথা হচ্ছে যে আপনি ট্রাম্প সম্পর্কে তো আমরা জানি যে সে একটা স্বৈরতান্ত্রিক মানসিকতার মানুষ, কর্তৃত্ববাদিতে সে বিশ্বাস করে এবং ধরেন কিছুটা উগ্রতা তার মধ্যে রয়েছে। তো তার চরিত্র যদি আপনি দেখেন এবং প্রবৃদ্ধি যদি দেখেন, সেটা হচ্ছে যে কারচুপি করা, ভোট ডাকাতি করা, প্রশাসনকে ব্যবহার করা, যে কোনো মূল্যে বিজয়টা তার চাই। এটা তো চারিত্রিক একটা বৈশিষ্ট্যের মধ্যে আছে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে কি, যে এই কাজটি সে করতে গিয়ে আমেরিকার প্রতিষ্ঠানগুলি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি এবং গণতান্ত্রিক মূল্যবোধটা এত স্ট্রং যে সে কিন্তু সফল হয়নি। তার নিজের লোকও কিন্তু তার মতো করে চলিনি, যেটা বাংলাদেশে বা ধরুন অন্য অন্য জায়গায় সম্ভব হয়। যেমন আপনি দেখেন তার অ্যাটর্নি জেনারেল তার কথা শুনিনি, তার ভাইস প্রেসিডেন্ট সর্বশেষ পর্যায়ে তার কথা শুনিনি, এবং নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চেয়েছে প্রথম দিকে, সেটা হয়নি। বিচার বিভাগকে ব্যবস্থা করে আবার নির্বাচনে ফলাফল স্থগিত করার একটা অপচেষ্টা করেছে, সেটাও সফল হয়নি। না হয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমেরিকার যে ইনস্টিটিউট বা সিস্টেম, সেটার কিন্তু বিজয় হয়েছে, এবং গণতান্ত্রিক মূল্যবোধের যে একটা দীর্ঘদিনের প্র্যাকটিস, সেটার কিন্তু চূড়ান্ত বিজয় হয়েছে। আর যারা আমরা শুভ সংবাদ, এবং আলটিমেটলি আমরা যেটাকে বলছি যে আমেরিকার মতো জায়গা এটা মানুষ প্রত্যাশা করিনি, কিন্তু এটাও আবার ইতিবাচক দিক হচ্ছে যে সেই জায়গা ইনস্টিটিউটগুলি এত বেশি শক্তিশালী, যার থেকে আমাদের শিকার আছে, এবং আমাদের ইনস্টিটিউটগুলিকে স্বতন্ত্রভাবে এরকম করার প্রয়োজন রয়েছে, সেটা নিশ্চয়ই বিশ্ব বুঝবে। স্যার সবশেষ মন্তব্য শুনবো আপনার। গণতন্ত্র কেবল মাত্র তো নির্বাচন নয়, নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না, কিন্তু কেবল নির্বাচন দিয়ে গণতন্ত্র হবে না। প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রে যেহেতু শক্তিশালী, সেহেতু এটা মোকাবেলা করবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এদের দুর্বলতাগুলোও আমরা দেখছি। আমেরিকা পারফেক্ট নয়, এটা একটা পারফেক্ট ইউনিয়ন নয়, তার সমস্যাগুলো আছে। এই যে বর্ণবাদের কথা বলি, একেবারে সিস্টেমিক রেসিজম তো আছে, সেটা মোকাবেলা করতে হবে। একদিনে করা যাবে না। যুক্তরাষ্ট্র অনেকটা অগ্রসর হয়েছে, কিন্তু তার চ্যালেঞ্জগুলি থেকে গেছে। প্রতিষ্ঠানগুলো আছে এখন পর্যন্ত রেজিলিয়েন্ট, প্রতিরোধ করতে পারে, কিন্তু দুর্বলতা আমরা দেখতে পেয়েছি। এগুলিকে মানে আরো শক্তিশালী করতে হবে। গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ তৈরি হয়েছে। হামলাটা কেবলমাত্র ক্যাপিটাল হিলে হয়নি, গণতন্ত্র আদর্শ হিসেবে গণতন্ত্রের উপরই হয়েছে। এটা সারা বিশ্ব জুড়ে হচ্ছে, যুক্তরাষ্ট্রেও হয়েছে। এখন সেগুলি মোকাবেলা করার পথ পদ্ধতি সিভিল সোসাইটির মধ্যে থেকে, প্রতিষ্ঠানের মধ্যে থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে সেগুলির ব্যবস্থা করতে হবে। কারণটা খুঁজে বের করতে হবে। একটা সিভিয়ার সিকিউরিটি ব্রিচ হলো, কেন হলো এটা খুঁজে বের, কারা দায়ী খুঁজে বের করতে হবে। এই তদন্তগুলি জরুরি। এইভাবেই অগ্রসর হবে আর কি। মানে
দুর্বলতা আছে, দুর্বলতাকে মোকাবেলা না করে পাশ কাটানোর কিছু এই দুর্বলতাগুলি যুক্তরাষ্ট্রেও কারেকশনের প্রয়োজন রয়েছে, পৃথিবীর অন্য জায়গায়ও রয়েছে, বাংলাদেশে আরো বিশেষ করে প্রয়োজন রয়েছে। আমাদের বাংলাদেশেরও গণতন্ত্র বা ধরেন সরকার নির্বাচন সেগুলি প্রশ্নবিদ্ধ রয়েছে, অর্থাৎ ওই শিক্ষাটা বাংলাদেশের প্রয়োজনও কাজে লাগে। বাংলাদেশ নয়, দেখুন গণতান্ত্রিক আদর্শের বিষয়টা প্রতিষ্ঠান হিসেবে অনেকে বলছেন যে যুক্তরাষ্ট্রে গণতন্ত্র চলে যাওয়ার কারণে অনেকের যেই মানে আহাজারি আমি শুনতে পাচ্ছি, সেই আহাজারির মধ্যে আবার কিন্তু একটু মেকি ব্যাপারও আছে, এটা মনে রাখবেন। সেটা হচ্ছে যে গণতন্ত্র, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ভেঙে পড়ছে, আহা উহু শুরু হয়েছে, কিন্তু পরোক্ষভাবে বলার চেষ্টা করা হচ্ছে যে ভালোই তো হচ্ছে, দেখেন গণতন্ত্রই কাজ করে না, তা কিন্তু নয়। মানে বুধবারের ঘটনার 6 জানুয়ারির ঘটনার শিক্ষা কিন্তু এই নয় যে গণতন্ত্র কাজ করে না, বরঞ্চ শিক্ষাটা হচ্ছে এই যে গণতন্ত্র খুব ফ্রেজাইল জিনিস, রক্ষা করতে হয়, এবং যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সেটা রক্ষা করার মতো শক্তি, প্রাতিষ্ঠানিক শক্তি আছে, রাজনৈতিক শক্তি। ধন্যবাদ, ধন্যবাদ অধ্যাপক আলী রিয়াজ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য যুক্তরাষ্ট্র থেকে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আলী রিয়াজের মন্তব্য সাম্প্রতিক ঘটনা প্রবাহ, যুক্তরাষ্ট্রের ঘটনা প্রবাহ নিয়ে। শেখ রবিউল আলম, আলোচনার মধ্যে আপনি ছিলেন, তার প্রেক্ষিতে অনেকগুলো বিষয় দাঁড়ালো, অনেকগুলো মন্তব্য আপনি শুনলেন যে দল হিসেবে বিএনপির জায়গাটিতে ব্যর্থতার জায়গাগুলো চিহ্নিত করলেন দেলোয়ার, এবং বললেন যে জনসমর্থন বা সাংগঠনিক ভিত্তি বা নেতৃত্বের দুর্বলতা বিএনপিকে আসলে পিছিয়ে রেখেছে, যতটা না তারা আসলে সরকারের বাধার কারণে, প্রতিকূলতার মতো কারণে পিছিয়েছে। না, এটা হচ্ছে যে দেলোয়ার সাহেব একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ, পরীক্ষিত রাজনীতিবিদ। তিনি তার দলের মানে অপকৌশলকে আড়াল করবার জন্য বিএনপির উপর দায়। একটা রাজনৈতিক দলের কাজ কি আপনি আমাকে বলেন? আমরা সেই কাজটাই তো ক্রমাগতভাবে করছি। গণতন্ত্র নাই, নির্বাচন ম্যানিপুলেট হচ্ছে, নির্বাচন জনগণ বর্জন করেছে, সেই নির্বাচনও আমরা থাকছি। তার কারণটা কি? আমরা চাই যে নির্বাচন প্রক্রিয়াটা অন্তত অব্যাহত থাকুক। আমরা তো 1975 সালে নির্বাচন প্রক্রিয়ায় বাতিল করে দিয়েছি। 14 নির্বাচনে না যাওয়া সেটি তো ভুল বলেই ব্যাখ্যা হচ্ছে। কেন? সেটি তো প্রমাণিত হয়েছে যে ওই নির্বাচনের আগে আওয়ামী লীগ যে সংবিধান সংশোধন করেছিল তারা অব্যাহতভাবে ক্ষমতায় থাকার জন্য ম্যানিপুলেট করে, সেটা প্রতিষ্ঠিত হয়েছে এখন। এতে তো আর কোনো সন্দেহ নেই। আমরা এই নির্বাচনে থাকলাম, ভোট আগের রাত্রে হয়ে গেল, শত শত কেন্দ্রে শতভাগ ভোট পড়লো, হাজার হাজার কেন্দ্রে 99.99 থেকে 95% ভোট পড়লো। আপনার মতো একজন প্রজ্ঞামান প্রখ্যাত সাংবাদিকও তো একটা রিপোর্ট করলেন না যে বাংলাদেশে এটি কেন হলো, করেননি তো। আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দল তো সেটা নিয়ে সোচ্চার থাকছি, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। ওই যে মাননীয় প্রধানমন্ত্রীর এগেইনস্টে তো 15টি মামলা হয়েছিল করাপশনের, মাননীয় প্রধানমন্ত্রী তো ফেস করলেন না। আপনি ভিত্তিহীন বানোয়াট মামলা দিয়ে বেগম খালেদা জিয়ার সাজা দিলেন আপনি, তাই না? তারেক রহমানকে সাজা দিলেন, কিন্তু আপনারা তো মামলাগুলি ফেস করলেন না। তার মানে হচ্ছে কি যে বিচার বিভাগ এবং প্রশাসন, সরকার যারটা চায় তারটা হয়, আর যেটা চায় না সেটা হয় না। সেটা তো যুক্তরাষ্ট্রে সম্ভব হয়নি, আমাদের দেশে তো সম্ভব হচ্ছে। এই জায়গাগুলি আমি আবারও বলছি, আমাদের একটা জাতীয় কনসিয়াস থাকা দরকার। এই যে দেলোয়ার ভাই অনেক উন্নয়নের কথা বললেন, এটাও তো ঠিক যে সাউথ এশিয়ায় আমাদের বেকারত্বের হার সবচেয়ে বেশি, প্রতিযোগিতায় সক্ষমতায় দেশ হিসাবে নেপাল ও ভুটানের পিছনে আমরা সাউথ এশিয়ায়। ব্যবসা বান্ধব পরিবেশের সূচকে যদি যান সেখানে সবার পিছনে আমরা। করাপশনে শুধু আফগানিস্তান আমাদের নিচে, তারপরে আমাদের অবস্থান। এটা কি আছে না? এটা তো আছে। এই যে আপনি বললেন মধ্যম আয়ের দেশ, সেটা তো অনেক স্বপ্ন। আমরা তো নিম্ন মধ্য আয়ের দেশের মধ্যে আছি। আপনাকে খালি একটা বাক্য দিয়ে শেষ করবো, মধ্যম আয়ের দেশ যদি হতে হয় আমাদের এখনও অবকাঠামো খাতে আপনি জানেন যে আমাদের জিডিপির 3.25% আমরা এখনও পর্যন্ত বরাদ্দ করছি। এটাকে করতে হবে 13%-এর উপরে, অর্থাৎ প্রায় 4-5 গুণ বাড়াতে হবে। মাথা পিছু আয় আমাদের $4200 নিতে হবে। এখন যেখানে আসে $1950 থেকে $2000 কথা বলছে বিভিন্ন সূচক ভেদে, তার মানে কত হচ্ছে? সেটা দ্বিগুণেরও বেশি করতে হবে। তারপর যদি বলেন আপনি আমাদের যে ক্যালোরি পার হেড, আমরা 1200 ক্যালোরির উপরে দিতে পারছি না এখনো জাতীয় পর্যায়ে, এটাকে নিতে হবে 1800 ক্যালোরিতে। তারপর হচ্ছে যে আপনি যদি মধ্যম আয়ের দেশ হতে চান আপনার জিডিপির 33% বিনিয়োগ হতে হবে। এখনো পর্যন্ত আমরা 28-29%-এর উপরে যেতে পারছি না। মানে সময় অর্থাৎ আমাদের অনেক ল্যাকিংস রয়েছে, দুই একটা সূচকে অগ্রগতি আছে, কিন্তু আমরা তো অনেক পিছিয়েছি, অনেকগুলো স্থবির হয়ে আছে। সেখানে মনোযোগ হোক সরকার। অনেক স্থবিরতা, অনেক ব্যর্থতার প্রসঙ্গ তুললেন শেখ রবিউল। এটা তো ঠিক যে বিএনপির প্রসঙ্গেই যদি আলোচনা করি, দলটি কিন্তু এত প্রতিকূলতার মধ্যে, এত ব্যর্থতা, নেতৃত্বের ব্যর্থতা যাই বলি না কেন আমরা, দলটি কিন্তু ভাঙেনি, দলটি এখনো এক হয়ে আছে। কি বলবেন? ভাঙবে না। এটা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, স্বাধীনতা বিরোধীর যত শক্তি রয়েছে
সেই শক্তির আশ্রয়কারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিএনপি। সেই ক্ষেত্রে এই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, সেই চেতনার বিপক্ষে যেই শক্তি, সেই শক্তি আজকে বিএনপি আছে, কালকে অন্য কোনো পার্টি, অন্য কোনো শক্তির উত্থান হতে পারে। তাহলে সেই আশ্রয়, সেই প্ল্যাটফর্মটি ভাঙবে, এটি ভাঙবে না। বাংলাদেশের অগ্রযাত্রায় উন্নতিতে যারা মানে ভয় পান, বাংলাদেশের ইকোনমি বিকশিত হোক, বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হোক, বিশ্বের বুকে বাংলাদেশ একটি নতুন শক্তি হোক, সেটি যারা চায় না, এই বাধাগ্রস্ত করার একটি প্ল্যাটফর্ম হচ্ছে বিএনপি। তাহলে সেই শক্তি শেষ হবে না। তো যে আপনি প্রসঙ্গক্রমে আমেরিকার প্রসঙ্গ টেনেছিলেন, সেইখানে যেরকম রয়েছে পক্ষে বিপক্ষে, সেক্ষেত্রে আমাদের দেশেও পক্ষে বিপক্ষের এই শক্তি রয়েছে। ওই শক্তি শুধু যেটি চেয়েছে যে ভোটে পরাজিত, ক্ষমতা দখল করার জন্য যার যার বলছিলেন, কিন্তু ওখানে কিন্তু কেউ কাউকে মারার জন্য আক্রমণ করেনি। 21 আগস্টের কথা বিএনপি অথবা মানুষ মনে রাখে যে আওয়ামী লীগের প্রধানসহ সবাইকে নিশ্চিহ্ন করার জন্য যেই যুদ্ধক্ষেত্রে যে গ্রেনেড ব্যবহার করা হয়, সেই গ্রেনেডে নিক্ষেপ করা হয়েছিল। সেই গ্রেনেড যে মামলা, সে মামলায়ও তাদের নেতা সাজা হয়েছে। তাহলে এই শক্তি, একজন যাবেন একজন আসবেন, কিন্তু এটি শেষ হয়ে যাবে এটি ভাববার কোনো কল্পনা মানে সুযোগ নেই। এই যে সাম্প্রতিক সময়ে ধর্মীয় উগ্রবাদের নামে আপনি কিছু অস্থির কার্যক্রম দেখেছেন, তাহলে যেই যে ধর্মীয় লেবাসধারী ধর্মপ্রাণ মুসলমান, অন্যান্য ধর্মের মানুষ একসাথে লড়াই করেছে, এক দেশে স্বাধীন করেছে, একসাথে বসবাস করে, সেখানেও কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জ আসে এই ধর্মকে ব্যবহার করার জন্য। সেই শক্তি তো শেষ হয়ে যাবে, এটি কল্পনা করার কারণ নাই। যদি শক্তি শেষ হয়ে যেত তাহলে শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হতো না। এটি কিন্তু হচ্ছে, এখনো হচ্ছে। আর আচ্ছা, উনি যেই কথা বলছে, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে তো আমরা বলি না, তো আমরা কি বলি আমাদের দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ হয়ে গেছে, আমরা তো এগোচ্ছি, সেটা আমরা বলি। আমাদের তো ল্যাকিংস আছে, সম্পদের অপর্যাপ্ততা রয়েছে, আমরা যা চাই সেটা আমরা করতে পারি না। তাহলে উনি পদ্মা সেতুর কথা বলেছেন যে এত থেকে এত বেড়েছে। ইকোনমিক্স, প্রত্যেক পলিটিশিয়ান যারা পলিটিক্স করে, রাষ্ট্রবিজ্ঞান, ইকোনমিক্স এবং হিস্ট্রি যদি না জানে, তাহলে বিভিন্ন ক্ষেত্রে তার প্রজেকশনের জন্য তার সমস্যা হয়। সেই ক্ষেত্রে যদি প্রতি বছর দ্রব্যমূল্যের দাম বাড়ে, পৃথিবীতে কোনোটা তো কমে নাই, সবটাই বাড়তেছে। আর যখনই আপনি একটু উন্নতির দিকে যাবেন, তখন লেবার কস্ট যখন বাড়বে, প্রোডাকশনের কষ্ট আপনার বাড়বে। সেক্ষেত্রে পদ্মা সেতুর নকশা কতবার পরিবর্তন হয়েছে। উনি বলেছেন যে এই ইঞ্জিনিয়াররা কিন্তু বলেছেন যে এই পদ্মা সেতুর যে ডিজাইন, ড্রয়িং, যে পরিকল্পনা এবং বাস্তবায়ন, এটি কিন্তু পাঠ্য বইয়ের অংশ হবে। কেন এত মানে বিপরীতমুখী নদী অথবা এত সয়েলের স্ট্রাকচারের এত সমস্যা অন্য কোনো সেতু তৈরি করতে হয়নি, এই সেতু করতে তৈরি হয়েছে। আমি শেষ করছি সেটি বলে যে আমরা যখন এই প্রোগ্রাম শুরু করেছিলাম তখন 9ই জানুয়ারি ছিল, আর আজকে 10ই জানুয়ারি। আজ সেই ঐতিহাসিক দিন, পাকিস্তানি বন্দিশালা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্ত হয়ে লন্ডন, দিল্লি হয়ে তার স্বাধীন বাংলাদেশে এসেছিলেন। আজ সেই স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রোতার প্রতি স্মৃতির প্রতি স্বদেশ প্রত্যাবর্তন দিবস, দিবসে তার প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ দেলোয়ার হোসেন এবং শেখ রবিউল আলম আমাদের সঙ্গে স্টুডিওতে আসার জন্য। আমরাও শ্রদ্ধা জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের। দর্শকেরই সঙ্গে শেষ করছি এসএমসি ওরসেলানের মুক্তমত অনুষ্ঠান, সমসাময়িক প্রসঙ্গ নিয়ে। এই অনুষ্ঠানটি আগামীকালও আপনারা দেখতে পাবেন একই সময়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।